মেসেজ করে বলে দাও, সব শোনা যাচ্ছে? ওকে, ভেরি গুড। চলো ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, হ্যাঁ থার্মাল ধরেছিলাম তাই তো, থার্মালটা ধরেছিলাম, হ্যাঁ থার্মাল, ঠিক আছে। তোমাদের থার্মাল শুরু করেছিলাম তাই না, থার্মালের ইন্ট্রোডাকশন ক্লাসটা হয়েছে না? হুম, ওকে। আচ্ছা হ্যাঁ দেখো, স্যার। থার্মাল 1 ইন্ট্রোডাকশন ক্লাস অলরেডি হয়ে গেছে আমাদের। নোট করতে স্যার থাকবে। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। হুম, বলো। স্যার বলছিলাম ওই ক্লোজ সিস্টেমে যেটা হচ্ছে সেটা এনার্জিটা মানে চেঞ্জ হচ্ছে, কিন্তু মাসটা তো মানে চেঞ্জ হচ্ছে না, ওটা ফিক্স থাকছে। না, মাসটা এটা ক্লোজ মানে হচ্ছে বন্ধ, ক্লোজ মানে বন্ধ। তো যখন বন্ধ হয়ে যাবে তোর মাসটা ট্রান্সফার হবে না, মাসটা ফিক্স থাকবে। বাট কি হচ্ছে, এখানে এনার্জি যেটা আছে সেটা এনার্জিটা কি হবে আস্তে আস্তে, মানে এক কাপ চাটা যখন তোমার মা তোমাকে রেখে দিয়ে গেল, তখন চাটা ঢাকা দিয়ে ডিশে রেখে দিয়ে চলে গেল, তুমি বিন্দাস শুয়ে আছো, রাত জেগে পড়াশোনা করেছো বা গেম খেলেছো, জবি হোক। তাহলে কি হবে, সকালবেলায় দেবো দেখছে মা দেখলো ঘুম থেকে উঠেছে ছেলেটা, চায়ের কাপটা ডিশটা উপরে ঢেকে দিয়ে গেল। তাহলে চায়ের কাপের কোয়ান্টিটি কি কমছে? কমছে না, কিন্তু হিটটা কি হচ্ছে আস্তে আস্তে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে এনার্জি, হিট মানে হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি, সেই এনার্জিটা কি হবে ট্রান্সফার হবে, আর মাসটা ফিক্স থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু স্যার ওই আমরা ওই আইনস্টাইন থেকে ল থেকে আমরা জানতে পারিনি এই সমান এমসি স্কোয়ার, সেক্ষেত্রে এনার্জি যদি চেঞ্জ হয় তো মাসটা কি চেঞ্জ হবে না? হ্যাঁ, ই সমান এমসি স্কোয়ার আইনস্টাইন থেকে জানতে পারো, বাট ক্লোজ সিস্টেম যদি এখানে বলা আছে, এখানে কোনো সিস্টেম বলা নেই, এনি সিস্টেম বলা আছে। এই যে প্রসেসটা হয় সেটা এনি সিস্টেম, যদি এখানে প্রযোজ্য করে দেয়, ক্লোজ সিস্টেমটাকে অ্যাড করে দেয়, তখন কিন্তু এই ফলোটা ফলো হবে না। অল ক্লিয়ার? ভালো করে দেখবে, এখানে এনি সিস্টেমের জন্য করা আছে, সেখানে বলে দেওয়া নেই যে ক্লোজ সিস্টেম ওপেন সিস্টেম, কিছু বলে দেওয়া নেই। যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি তোমার কোশ্চেনে শুধুমাত্র ক্লোজ সিস্টেম বলে দেয়, প্রযোজ্য লিমিটেশন দিয়ে দেয়, তবেই এটা প্রযোজ্য হবে, তাছাড়া প্রযোজ্য হবে না। ক্লিয়ার? ওকে স্যার। বোঝা গেছে? চলো যেটা পড়াচ্ছিলাম, আচ্ছা আমাদের তাহলে আমরা বলে দিচ্ছি, যেটা ক্লাস হচ্ছে কোথায় পাবে, ক্লাস হবে তোমরা জানো টিচমিন অ্যাপে। ক্লাস কোথায় হয়? লাইভ ক্লাস হবে টিচমিন অ্যাপে, লাইভ ক্লাস। ওকে, লাইভ ক্লাসটা টিচমিন অ্যাপে হবে। সেটা রেকর্ডিং ভিডিও কোথায় পেয়ে যাবে? নলেজ বার একাডেমি। একটা কথা সবাইকে বলবো, ঠিক আছে, এখানে অনেক অফলাইন ছেলেও আছে, তোমাদের সেকেন্ড ইয়ার দুটো গ্রুপ আছে, এইটা হচ্ছে ব্যাচ 2, এই গ্রুপটা হচ্ছে ব্যাচ 2 গ্রুপ, ঠিক আছে, দুটো গ্রুপ খোলা আছে, থার্ড ইয়ার দুটো, সেকেন্ড ইয়ার দুটো। ওই গ্রুপে মোটামুটি 100-র উপর স্টুডেন্ট হয়ে গেছে, এর উপর এখন এখন এই ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি, এই ব্যাচে অফলাইন ব্যাচে মানে এখানে 60 জনের কাছাকাছি আছে, মানে 160 হয়ে গেছে, থার্ড ইয়ার 300 কস্ট করে গেছে। তো তোমরা যদি বন্ধুরা নিতে চাও বলে দিও। তোমরা যদি পিছিয়ে যাও তাহলে কিন্তু আমার সঙ্গে চলা খুব কঠিন। হ্যাঁ, বারবার একটা কথা বলছি, ক্লাসগুলো করতে থাকবে, ক্লাস কেউ বাদ দিও না। একদিন হতে পারে, দুদিন হতে পারে, 3 দিন হতে পারে, ঠিক আছে, কিন্তু ক্লাস কন্টিনিউ করতে থাকবে। এই লাইভ ক্লাসটা হওয়ার পর রেকর্ডিংটা কোথায় আপলোড হচ্ছে? আমাদের নলেজ বার একাডেমি যে অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে আপলোড হয়ে যাচ্ছে, রেকর্ডিংটা আপলোড হবে, জানো তো? যারা জানো না দেখে নাও। এই রেকর্ডিংটা তুমি অফলাইন ডাউনলোড করতে পারবে, সেখানে পিডিএফ আপলোড হবে, পিডিএফ সবকিছু হবে, গ্রুপটার মধ্যে সবকিছু থাকবে। বাট লাইভ ক্লাসটার জন্য টিচমিন একটা রেখেছে। এবার লাইভ ক্লাসটা টিচমিন অ্যাপে কেন করাচ্ছেন? নলেজ বার একাডেমি। নলেজ বারে কি হয়, যখন ডাউনলোড করতে পারে না স্টুডেন্টরা, টিচিং অ্যাপ থেকে আমি ভিডিওটা কম্প্রেস করে নলেজ বার একাডেমিতে অ্যাপসে পাঠাই। তার ফলে কি হবে, যখন পরীক্ষার সময় ছেলেরা ডাউনলোড করতে পারে ভিডিওগুলো অ্যাপসে গিয়ে, অনেকগুলো ভিডিও একসঙ্গে ডাউনলোড করতে পারে। যদি আমি এটা ডাইরেক্ট ক্লাস করাই, বেশি ভিডিও কিন্তু তোমাদের স্টোরেজ অনুযায়ী ডাউনলোড করতে পারবে না, তখন পরীক্ষার সময় তোমাদের নেট থাকবে না, তখন প্রবলেম হয়ে যায়। তার জন্য এই প্রসেসটা করে, দুটো অ্যাপই আমার সাবস্ক্রিপশন আছে। টিচমিনটা হচ্ছে সাবস্ক্রিপশন নিয়েছি একটা মান্থলি পয়সা দিয়ে, আর এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাপ, ঠিক আছে, দুটো অ্যাপের মধ্যেই ক্লাস হবে, মাথায় রাখবে, ঠিক আছে? যে না স্যার লাইভ ক্লাস কোথাও হচ্ছে খুঁজে পাচ্ছি না, তো তোমরা কি করবে, কন্টিনিউ আমাদের সাথে থাকো, অবশ্যই পাবে, কেন পাবে না? এবার মনে করো তুমি আমার সাথে কন্টিনিউ থাকছো না, তুমি জানো না কোথায় ক্লাস হবে, তাহলে তুমি বুঝতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এটাতে, এটা লাইভ ক্লাস হবো, সঙ্গে সঙ্গে রেকর্ডিং এখানে আছে, রেকর্ডিং এ
ফোল্ডার করা আছে, একটা ভিডিও বলে ফোল্ডার আছে দেখবেন, যেটা থার্মালের ফোল্ডার আছে, সেই থার্মালের ফোল্ডারের মধ্যে একটা ভিডিও ফোল্ডার আছে, একটা পিডিএফ ফরম্যাট থাকবে, একটা সাজেশন থাকবে। সেই ভিডিওটা ওই ফোল্ডারে কিছুদিনের মধ্যে এখানে প্লাস এখানে আপলোড হয়ে যাবে, ভিডিও প্লাস পিডিএফ আপলোড হয়ে যাবে। হ্যাঁ, টিচমিন অ্যাপেও রেকর্ডিং অপশনে আছে, সেখানে রেকর্ডিং দেখাচ্ছে, বাট রেকর্ডিংটা ওই 1-2 ক্লাস দেখাবে। আমি অনেক স্টুডেন্ট, অফলাইন স্টুডেন্ট আছে, এখনো নলেজ এবার একাডেমিতে আমি অ্যাড করতে পারিনি, তার জন্য টিচমিন অ্যাপে রেকর্ডিংটা আছে, সেটা কিন্তু থাকবে না, সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে। তো ভাবো না যে টিচমিন অ্যাপ থেকে স্যার আমি রেকর্ডিং দেখতে পাবো না, রেকর্ডিং দেখতে গেলে তোমাকে অ্যাপের মাধ্যমে দেখতে হবে। এখন আছে, তার কারণ হচ্ছে আমি কি বললাম, যে এখনো অফলাইন ব্যাচে যারা যারা আমার কাছে পড়ে এখন পর্যন্ত আমি টাইমই পাইনি তাদেরকে নলেজ এবার একাডেমিতে অ্যাপে অ্যাড করা। এত ছেলে অ্যাডমিশন নিচ্ছে, ট্রানজেকশন হচ্ছে, ট্রানজেকশন ওভারলোড হয়ে যায় না, আমাদের ক্ষেত্রে আমরা প্রবলেমে পড়ে যাই, ট্রানজেকশন যখন ওভারলোড হয়ে যায় না, তখন ব্যাংকের স্টেটমেন্ট আমাদের দেখাতে গেলে অসুবিধা হয়ে যায়। তাই জন্য ঠিক ধীরে ধীরে অবশ্যই আমি সবাইকে জয়েন করে দেবো, চাপ নিও না, আজকালের মধ্যেই 1-2 দিনের মধ্যেই যারা অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছো অবশ্যই জয়েন করে দেবো, চাপ নাও না। আর একটা কথা বলছি, জুলাই তখন আমি ধীরে ধীরে পড়াচ্ছি, জুলাইয়ের পর থেকে স্পিডে পড়াতে শুরু করবো, মানে ক্লাসটা টাইমিংটা অত গল্প করবো না, অত কিছু করবো না, শুধু পড়াবো, পড়ার মধ্যে থাকবো সেরকম। হ্যাঁ, জুলাই তখন অ্যাডমিশন চলছে, প্রত্যেক দিনই অ্যাডমিশন চলছে, সেকেন্ড ইয়ার 5-6 জন, থার্ড ইয়ার 5-6 জন, এরকম করে প্রত্যেক দিন প্রায় দিন অ্যাডমিশন। চলো আমরা একটা ক্লাসে ঢুকে যাই। ক্লাসে সাইক্লিক প্রসেসটা পড়িয়েছিলাম, হ্যাঁ না? তোমাদের সাইক্লিক প্রসেস পড়ানো হয়েছিল, কেউ বলবে সাইক্লিক প্রসেস পড়ানো হয়েছিল? মনে আছে কারোর? একজন মেসেজ করেছে, হ্যাঁ স্যার সাইক্লিক প্রসেস পড়িয়েছি, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি ল অফ থার্মোডাইনামিক্স, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল অফ থার্মোডাইনামিক্স, যাদের অসুবিধা অবশ্যই জিজ্ঞেস করবে, কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট লুকাচুরি করবে না। ল অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স এর ল সম্বন্ধে আমরা জানবো, আমরা ফিজিক্সে পড়েছিলাম, মনে পড়ছে ল অফ থার্মোডাইনামিক্স? মনে করো, অবশ্যই আমরা পড়েছিলাম। হ্যাঁ, এখানে আরো ডিটেলস এ পড়বো সেটা, ঠিক আছে। এক নম্বর হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ লটা পরে আবিষ্কার করা হয়েছিল, প্রথমে ফার্স্ট ল আবিষ্কার করা হয়েছিল, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। নাম্বার 3 হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। আমাদের 3টে ল আছে, একটা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। কিন্তু আবার বলছি জিরোথ লটা কিন্তু পরে হয়েছিল, জিরোথ লটা কিন্তু এখনো হয়নি। জিরোথ লটা হয়েছে ভাববে না, জিরোথ লটা লাস্টে আবিষ্কার করা হয়েছিল, কারণ এই কনসেপ্টটা দরকার আছে, এই কনসেপ্টটা ছাড়া অনেক কিছু কনসেপ্ট আমরা বুঝতে পারবো না, তার জন্য তখন জিরোথ লটা করা হয়েছিল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। আমাদের এটা নাই, এটা বিটেকদের আছে, এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, বিটেক আমি পড়াই, অবশ্যই পড়াই, তোমাদেরকে একটু বলে দেবো। আমাদের মেনলি আছে জিরোথ ল আসতে পারে, ফার্স্ট ল আসতে পারে, সেকেন্ড ল আসতে পারে। আর এটা হচ্ছে একটা স্টেটমেন্ট আছে, এটা দুটো স্টেটমেন্ট, টু স্টেটমেন্ট, এখানে দুটো স্টেটমেন্ট আছে, আর এটা তো দুটো স্টেটমেন্ট আছে, টু স্টেটমেন্ট, দুটো করে স্টেটমেন্ট আছে, ক্লিয়ার? পুরোপুরি বলবো, আস্তে 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 সব বলবো, প্রথমে জিরোথ ল সুবিধা স্টার্ট করছি, আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলবে। হ্যাঁ, জিরোথ ল থার্মোডাইনামিক্সটা আমরা স্টার্ট করছি, ঠিক আছে। এই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, সেটা যে কনসেপ্টটা মেনে চলে সেটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। কোন কনসেপ্টটা মেনে চলে? ফার্স্ট কোশ্চেন ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, এবং এসএসসি যে ইউপিএসসি যে লেভেলে যে সমস্ত আমাদের গভর্নমেন্টের এক্সাম গুলো হয় সেগুলোতে এই কোশ্চেন গুলো কিন্তু থাকে। হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম আগের দিন পড়েছো, হোয়াট ইজ দ্য মিনিং অফ থার্মাল ইকুইলিব্রিয়াম? থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি তোমরা পড়েছো? দ্যাট ইজ কল্ড টেম্পারেচার কনস্ট্যান্ট, দ্যাট ইজ কল্ড টেম্পারেচার কনস্ট্যান্ট। থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি হচ্ছে? আগের দিন আমরা পড়েছিলাম 3টে ইকুইলিব্রিয়াম সম্বন্ধে, ঠিক আছে, 3টে ইকুইলিব্রিয়াম সম্বন্ধে আমরা পড়েছিলাম, যেটা হচ্ছে একটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল কথার অর্থ কি বলেছিলাম? ফোর্স কনস্ট্যান্ট, দুটো ফোর্স সমান থাকবে। আর থার্মাল ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি বলেছিলাম? দ্যাট ইজ কল্ড টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট।
টেম্পারেচারটা কনস্ট্যান্ট। সেই কনসেপ্টটা অনুযায়ী কোন লটাকে মেনে চলবে, দ্যাট ইজ কল্ড জিরো ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এই জিরো ল অফ থার্মোডাইনামিক্স এর মোটামুটি মনে রাখবে তিনটে বডির উপর কাজ করা হয়। কটা বডির উপর কাজ করা হয়? তিনটে বডির উপর। ঠিক আছে, একটা হচ্ছে বডি এ, ধরো বডি যারা তিনটা বডি আছে, একটা হচ্ছে বডি এ, এতবার সবাই সকাল থেকে ফোন করবে না, সেই সন্ধ্যা থেকে হলে ফোনটা করবে। যাই হোক, জিরো ল অফ থার্মোডাইনামিক্স যেটা থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, সেটা তিনটে বডি আছে, বডি এ, বডি বি, বডি সি। এখানে বলেছে দুটো বডি, পরপর দুটো বডি থাকবে, বডি এ, বডি বি। সেই দুটো বডি কার সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে? থার্ড বডির সাথে। তার মানে আমি যদি বডি এটা বডি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম করি, মনে করো বডি এর টেম্পারেচার থার্মাল ইকুইলিব্রিয়াম মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার আমি ধরলাম কত? 60 ডিগ্রি। তাহলে বডি এ ফার্স্ট বডিটা থার্ড বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম, থার্ড বডিটা টেম্পারেচার কত ধরলাম? 60 ডিগ্রি। ফার্স্ট বডিটা যদি থার্ড বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, আবার সেকেন্ড বডিটা যদি আবার থার্ড বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, এটা 60 হলো, এটা 60, তাহলে প্রথমে দুটো বডি কি হবে? একে অপরের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম হবে। অল ক্লিয়ার? মানে স্টেপ নাম্বার 1 কি বলতে চাইলাম, প্রথম বডিটা যদি থার্ড বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, মানে প্রথম বডি এ আর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে বডি সি এর সাথে। স্টেপ নাম্বার 2 কি বললাম? স্টেপ 1 হয়ে গেল। স্টেপ নাম্বার 2 কি বললাম? সেকেন্ড বডিটা যদি থার্ড বডির সাথে, স্টেপ নাম্বার 2 হচ্ছে সেকেন্ড বডিটা যদি থার্ড বডির সাথে, ঠিক আছে, সেকেন্ড বডি হচ্ছে বডি বি, সেটা কার বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে? থার্ড বডির সাথে। তাহলে এই প্রথম বডি, থার্ড বডি, সেকেন্ড বডি, থার্ড বডি যদি ইকুইলিব্রিয়াম থাকে, তাহলে প্রথম যে দুটো বডি থাকবে সেটা পরস্পর কি হবে? থার্মাল ইকুইলিব্রিয়াম হবে। তার মানে স্টেপ নাম্বার 3, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেপ, বডি বি অলওয়েজ, বডি এ অলওয়েজ কি হয়ে যাবে? বডি বি। এটাই বলতে চাইছি। অল ক্লিয়ার? বোঝা গেছে? বলো, কার কার অসুবিধা? কারো অসুবিধা থাকলে বলবেন। দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলছি, আমিও আমার অত ইউটিউব চ্যানেল ফ্যানেল নেই তো, মানে অত প্রচলিত নেই, কিন্তু মেকানিক্যালে যদি বলতে যাও, এখানে খুব ভালো পড়াশোনা হয়, পড়ে দেখো, যথেষ্ট ভালো লাগবে। আমি তোমাকে বলছি, কারণ মেকানিক্যালে এত এত ছেলে পড়ে তো, আমি ওই জন্যই বলছি তোমাকে। কারো কোনো অসুবিধা? মেসেজ করে বলো, চুপ থাকো না, চলো মেসেজে বলো। ক্লিয়ার স্যার? অল ক্লিয়ার তো? বাকিরা ঘুমিয়ে পড়লে নাকি? এমনি যারা যারা আছো, স্টেটমেন্টটা কেমন ভাবে লিখবো? স্টেটমেন্ট আমি লেখাবো, তোমাকে চিন্তা করার দরকার নেই, তুমি পড়ে যাও। তোমাকে একটা কিছু চিন্তা করার দরকার নেই, তুমি পড়ে যাও, আমি স্টেটমেন্টটা অবশ্যই লিখবো। ভয়েসটা অল ক্লিয়ার আছে? ভয়েসটা তোমার যদি হয় অরিন্দ ম্যাথ, তোমার একটু ইয়ে হচ্ছে, মানে তোমার নিজের নেটওয়ার্কের প্রবলেম আছে, ঠিক আছে? ভয়েস দেখবে রেকর্ডিং এ কোনো প্রবলেম নেই, এখানে 100 এমবিপিএস এর নেট আছে তো কোনো অসুবিধা থাকবে না, ঠিক আছে? তোমার হয়তো নেটের কিছু প্রবলেম হচ্ছে। স্টেটমেন্টটা লেখো, স্টেটমেন্ট। তাহলে বিজ্ঞানী কি বলেছে? ইট স্টেট দ্যাট, এটা বলা হয়েছে যে, ইট স্টেট দ্যাট, এটা বলা হয়েছে যে, কি বলা হয়েছে না, when two body, দুটো বডি এ এন্ড বি, when two body, যখন দুটো বডি আছে এ এন্ড বি, আর ইচ ইন থার্মাল, বডি দুটো কি আছে? একে অপরের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে। আর ইচ, বা তুমি এটা লিখতে পারো, when two body আর ইচ একে অপরের সাথে ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। কার সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে? ইন থার্মাল ইকুইলিব্রিয়াম মানে বলতে চাইছে যে ইট স্টেট দ্যাট, এটা বলা হয়েছে যে when two body মানে হচ্ছে এ এন্ড বি, ইচ একে অপরের সাথে ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, একে অপরের সাথে কার সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে? বডি সি এর সাথে থার্ড বডির সাথে। বডি এটাও থার্ড বডির সাথে হচ্ছে, বডি বিটাও থার্ড বডির সাথে হচ্ছে। তাহলে হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য থার্ড সিস্টেম, উইথ দ্য
থার্ড সিস্টেম। যদি বডি এ এন্ড বিটা থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে থার্ড সিস্টেমের সাথে, তাহলে বাকি দুটো সিস্টেম মানে প্রথম দুটো সিস্টেম যেটা ছিল তারা একে অপরের সাথে কি থাকবে, থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে। তাহলে দেন টু সিস্টেম মানে প্রথম দুটো সিস্টেম also in thermal equilibrium to each other। তাহলে বাকি দুটো সব কি হবে, একে অপরের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, তাই না? দেখে নাও, কারো বুঝতে অসুবিধা হলে বলো। চলো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা পড়াচ্ছি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন 45 মিনিট করে ক্লাস হবে, তারপর আমরা 1 ঘন্টা করে ঢুকে যাবো জুলাই থেকে। হ্যাঁ, জুলাই 1 থেকে। এখন তো অ্যাডমিশন নিচ্ছে, অনেকে টাকা জোগাড় হয়নি, তারা অ্যাডমিশন নিচ্ছে, বুঝলে, মানে একটু স্লো চলছে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। যার কোনো অসুবিধা নেই তো প্রথমটা দেখতে। এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দুটো স্টেটমেন্ট, স্টেটমেন্ট নাম্বার 1, স্টেটমেন্ট নাম্বার 2। প্রথমে স্টেটমেন্ট নাম্বারটা 1 করছি। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট নাম্বার 1 কি বলেছে না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বিজ্ঞানী বলেছে এটা, যে এটা বলে দিচ্ছি, এটা ক্লোজ সিস্টেম, এটা সাইক্লিক প্রসেস বলে, এই চিহ্নটাকে বলা সাইক্লিক প্রসেস, আর এটা ক্লোজ সিস্টেম। dq is equal to ক্লোজ সিস্টেম সাইক্লিক প্রসেস হচ্ছে dw। বলে দিচ্ছি, এটা আমরা দরকার সব বুঝাচ্ছি। আচ্ছা, এটা তাহলে এটা কি কি কন্ডিশন মেনে মানতে হবে, এই যে বল মানে এটা ক্লোজ সিস্টেমের মধ্যে হতে হবে, সিস্টেমটা ক্লোজ থাকতে হবে, আর 2 নম্বর হচ্ছে সাইক্লিক প্রসেস হতে হবে, সিস্টেমটা ক্লোজ হতে হবে, আর কি হবে, সাইক্লিক প্রসেস হতে হবে। তাহলে দুটো মনে রাখবে স্টেটমেন্টে এরা ফলো, একটা স্টেটমেন্টের মধ্যে দুটো কন্ডিশনকে ফলো করে। কন্ডিশন নাম্বার 1 হচ্ছে ক্লোজ সিস্টেম হতে হবে, কন্ডিশন নাম্বার 2 হচ্ছে সাইক্লিক প্রসেস হতে হবে। তার সঙ্গে সঙ্গে এই ডিকিউ কথার অর্থ হলো কিউ মানে হিট, ডিকিউ মানে টোটাল হিট, মানে নেট হিট ট্রান্সফার। আর ডিডব্লিউ মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, মানে নেট ওয়ার্ক ডান। নেট মানে অনেকগুলো ছোট 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 একসঙ্গে যোগফল, ঠিক আছে, নেট ওয়ার্ক ডান। তাহলে এখানে বলতে চাইছে যে যতটা পরিমাণ আমরা হিট দেব ততটা পরিমাণেই আমার কি হবে, ওয়ার্ক ডান হবে, কোনো লস কিন্তু হচ্ছে না। বাট এটা কখন হবে, যখন তোমার প্রসেসটা ক্লোজ সিস্টেমের মধ্যে থাকবে প্লাস প্রসেসটা সাইক্লিক প্রসেস হবে, তবে এটা প্রযোজ্য। ক্লিয়ার? বোঝা গেছে? অসুবিধা থাকলে বলো, আমি যেটা বললাম বুঝতে পেরেছো? বলো, মেসেজ করো। হ্যাঁ স্যার, আবার বলছি তোমাদেরকে যেটা বললাম, যে স্টেটমেন্ট নাম্বার 1টা কখন প্রযোজ্য হচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি হচ্ছে, dq is equal to dw কখন হবে, dq মানে হচ্ছে নেট হিট ট্রান্সফার, dw হচ্ছে নেট ওয়ার্ক ডান। টোটাল যতটা আমি হিট দেবো ততটাই আমি ওয়ার্ক ডান পাবো। কখন সেটা, যখন সেটা ক্লোজ সিস্টেমের মধ্যে হবে এন্ড সাইক্লিক প্রসেস হতে হবে, তবে এটা প্রযোজ্য, এটা ছাড়া কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে? তাহলে কি বলতে হবে এখানে, স্টেটমেন্টটা হবে অ্যাকর্ডিং টু দ্য ল, when a closed system, এটা সিস্টেমটা ক্লোজ হতে হবে, when a closed system in a cyclic process, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল কি বলেছে, যখন স্টেটমেন্টটা কি হবে, ক্লোজ সিস্টেমের মধ্যে থাকবে
আর ইন এ সাইক্লিক প্রসেস যতটা পরিমাণ হিট দিবে ততটা পরিমাণ কি হবে, ওয়ার্ক ডান হবে। তাহলে দা নেট হিট ট্রান্সফার is equal to total work done বা net work done। all clear? দেখে নাও, সার্চ করে দেখে নাও। এটা হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 2টা পড়ো। স্টেটমেন্ট নাম্বার 1টা দেখে নাও। সেকেন্ড স্টেটমেন্ট বলেছে ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্যাট ইজ কল্ড ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি। সেকেন্ড ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ সূত্র সবাই জানো যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তরিত হয়। ইংরেজিতে লিখবে এনার্জি নাইদার বে ক্রিয়েট নট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান বি ট্রান্সফার ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। আবার এনার্জি নাইদার বি ক্রিয়েট নট বি ডিস্ট্রয়েড মানে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি এক জায়গা থেকে ট্রান্সফার করা হয় একটা, ইট ক্যান বি ট্রান্সফার ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা dq minus dw is equal to du। মনে করো dq টোটাল হিট দিলে, টোটাল হিটের পর টোটাল ওয়ার্ক ডান হয়ে গেল, কিছু পরিমাণ হিট বাড়তি রইল, সেটা হচ্ছে তার ইন্টারনাল শক্তি, সেটাই বলতে চাইছে du। টোটাল দিলে 200 কিলো জুল, হলো কত, হলো কত 180, বাকি কত রইল 20, এই 20টাকে বলা হয় দ্যাট ইজ কল্ড ইন্টারনাল এনার্জি, এটাকে বলে অভ্যন্তরীণ শক্তি। কি বলা হয়, অভ্যন্তরীণ শক্তি। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান টোটাল, টোটাল হিট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, আর এটা হচ্ছে যেটা বাকি রইলো সেটাকে বলে ইন্টারনাল এনার্জি। একটা এসএসসি লেভেলের কোশ্চেন, আমি অল টেকনিক্যাল একটা বোমাস্ত ব্যাচ দেখবে পড়াচ্ছি থার্ড ইয়ারের জন্য, তোমাদের নয়, তোমরা যখন থার্ড ইয়ার উঠবে তখন পড়াবো, প্রত্যেক ব্যাচেই পড়াই। অল টেকনিক্যালটাকে একবার রিভাইজ করে দিই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন দিই। ওই টেকনিক্যালি, নন টেকনিক্যাল নয়, টেকনিক্যাল যেগুলো আছে, মানে এই সেমিস্টারের পড়া টেকনিক্যাল পড়া অনেকটা আলাদা হয়। সেখানে একটা কোশ্চেন থাকে এসএসসি যে পিএসসি যে সমস্ত আরবি যে কোশ্চেন গুলো হয়, যে ইন্টারনাল এনার্জি সম্বন্ধে ধারণা কোন ল থেকে পাওয়া যায়, মনে রাখবে দিস ইজ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স থেকে এটা কোন ধারণা পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল এনার্জি সম্বন্ধে ধারণা পাওয়া যায়। অল ক্লিয়ার? এই স্টেটমেন্টটা লিখছি না, স্টেটমেন্টটা সবাই জানো, পড়েছো, আমার পিডিএফ এও তোমার লেখা আছে, the energy neither be created nor be destroyed, it can be transferred one form to another form। all clear? চলো অল ক্লিয়ার কিনা বলো। এখন বেশি করে ক্লাস করাবো না, 45 মিনিট 50 মিনিট করে ক্লাস করাচ্ছি, তারপর 1 ঘন্টা যাবো। আমার ক্লাস হচ্ছে 1 ঘন্টা করে, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস করাবো না, 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট। আর তোমাদের ড্রয়িংটা যে স্যার নেবে, আমি নেবো না, একমাত্র ড্রয়িংটা একমাত্র অন্য স্যার আছে, বরাবরই অন্য স্যার থাকে, রাজা স্যার, বাকি আমি সব এমনি আমি পড়াই। ড্রয়িংটা ক্ষেত্রে তখন 1.5 ঘন্টা হতে পারে, সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা অনেক লং লেন্দি থাকে। তো আমরা 10 দিন বা 15 দিন ক্লাসের পর পর একদিন ড্রয়িং ক্লাস রাখবো, ঠিক আছে? মোটামুটি তোমাদের যদি 5 মাস ক্লাস হয়, তাহলে 5টা 5 দিনে মানে 12টা ক্লাস দরকার হয় ড্রয়িং এ, তাহলে হিসাবে কত পর 5 দিনে 10, মানে 10 দিন বা 15 দিন পর পর করে একটা করে ড্রয়িং ক্লাস মাঝে রেখে দেবো, ঠিক আছে? 10 দিন পর পর, 10 দিন পর পর, সরি 10 দিন করে পর পর করে একটা করে ক্লাস রাখবো। জুলাইয়ের পর থেকে শুরু করবো, ড্রয়িংটা এখন দরকার নেই, মানে এখন বুঝতে পারবে না, যতক্ষণ না কলেজ শুরু হবে ততক্ষণ ড্রয়িংটা বুঝতে পারবে না, বাকি ক্লাসগুলো চলতে থাকবে। আচ্ছা চলো, এবার আমরা চলে যাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স।
বন্ধুরা আবার বলছি, যারা ক্লাস করতে চাও তারা বলে দেবে ক্লাস করতে। হ্যাঁ, একটা জিনিস খুব প্রবলেম হয়েছে, থার্ড ইয়ারে প্রবলেম হয়েছে, তোমরা তো নতুন জয়েন, তাই বলে দিচ্ছি। তোমার অ্যাপস তোমার অ্যাপস অন্য ফোনে 5 বারের বেশি জয়েন করাবে না। 5 বার, ঠিক আছে? তোমার অ্যাপস অন্য কোনো ফোনে, মানে বন্ধুকে আমি দিলাম অ্যাপসটা, আমি পড়ছি তুইও পড়, এরকম হয়। তোমার ফোনে তোমার বন্ধু তোমার সঙ্গে ক্লাস করতে পারে, কোনো অসুবিধা নেই। তোমার ফোনে অন্য কোনো বন্ধুর অ্যাপ 5 বারের বেশি লগ আউট করবে না। কারণ কোন সময়ে তোমার অ্যাপ লক যদি হয়ে যায়, সেই লকের দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। তখন আমার আবার তোমাকে ফি সেই পেমেন্ট করতে হবে, দেন তোমাকে অ্যাপে ঢুকতে হবে। এটা আমি নিজস্ব একটা সিকিউরিটি রেখেছি। তোমার যে অ্যাপসটা আছে তোমার অন্য ফোনে লাগাতার যেন অন্য ফোনে দিতে থাকো, তাহলে সেই ফোনে 5 বারের বেশি নলেজ বার একাডেমি অ্যাপসটা করো না। বাই চান্স যদি হয়েছে, থার্ড ইয়ারে অনেক ছেলে হয়েছে, ওদেরকে আবার প্রথম থেকে না, আমি কিছু কম করে দিয়েছিলাম, 500 টাকা করে দিয়েছিলাম, তারপরে আবার নিতে হয়েছে। সেরকম তোমাদের যদি অসুবিধা হয়ে যায়, তো তোমরা কিন্তু নিজেদের প্রবলেম, ওটা আমার কোনো প্রবলেম নয়। বারবার বলছি, সেটা মাথায় রেখে অ্যাপস দিবে বন্ধুদেরকে হয়তো না আমার মেসে আছে স্যার, আমি অন্য মেসে দিয়ে দিচ্ছি, ও পড়বে আমি পড়বো। তোমার মেসে যদি কেউ থাকে তুমি পড়াতে পারো, তোমার সামনে ক্লাস করছে আলাদা ব্যাপার, অন্য ফোনে খুলতে দাও না। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেলাম, তার আগে একটা বলে দিই, নোট নোট করে রাখবে। 1 নম্বর হচ্ছে ওয়াকডাউন। এটা নিউমেরিক্যাল ক্ষেত্রে কাজে লাগে, ফর্মুলা নিউমেরিক্যাল ক্ষেত্রে। ওয়াকডাউন ওয়াকডাউন যদি অন দা গ্যাস বলবে, একটা কোশ্চেন থাকবে, একটা বাই দা গ্যাস থাকবে। কোশ্চেন কি থাকবে আমি বলে দিচ্ছি, নিউমেরিক্যাল করাও বলবো। ওয়াকডাউন বাই দা গ্যাস, ওয়াকডাউন বাই দা গ্যাস একটা থাকবে, একটা থাকবে ওয়াকডাউন অন দা গ্যাস। অন দা গ্যাস যদি বাই কথাটা লেখা থাকে, তাহলে ওয়াকডাউন সবসময় পজিটিভ হবে। যদি অন কথাটা লেখা থাকে, তাহলে ওয়াকডাউন সবসময় নেগেটিভ। মাথায় রাখবে। ওয়াকডাউন পজিটিভ কখন হবে, মানে যে ভ্যালুটা দিয়ে থাকবে, মনে করে বলা থাকলো ওয়াকডাউন বাই দা গ্যাস 20 জুল, তাহলে ওই যে 20 জুলটা ধরবে সেটা প্লাস 20 জুল ধরবে। বলা থাকলো ওয়াকডাউন অন দা গ্যাস 20 জুল, মানে তখন ওয়াকডাউনের ভ্যালুটা কত হবে, -20 জুল হয়ে যাবে। হ্যাঁ, এই লাইনগুলো মনে রাখবে। এটা ওয়াকডাউনের ক্ষেত্রে, সেরকম হিটের ক্ষেত্রে হবে। এটা হচ্ছে ডিডব্লিউ, এটা ডিকিউ। যদি হিট ইজ সাপ্লাইড বলা থাকে, হিট ইজ সাপ্লাইড আর হিট ইজ রিজেক্টেড। যদি সাপ্লাই মানে তুমি দিচ্ছ, ভ্যালু দিচ্ছ, সাপ্লাই করছো, তার মিনস পজিটিভ হবে, যোগ হবে। আর রিজেক্টেড মানে হিটটাকে বার করে নিচ্ছ, তাহলে হিটটা কি হবে, নেগেটিভ চলে আসবে, দ্যাট ইজ কল্ড নেগেটিভ। তাহলে হিটটা যদি সাপ্লাই বলা থাকে পজিটিভ হবে, হিটটা যদি রিজেক্টেড বলা থাকে দ্যাট ইজ কল্ড নেগেটিভ হবে। আর 3 নম্বর হচ্ছে, দ্যাট ইজ একটা ওয়াকডাউন হয়ে গেল, একটা হিট হয়ে গেল, এবার ডিইউ মানে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি of the gas, যদি ইনক্রিজ বলা থাকে, বাড়ছে ইন্টারনাল, ইনক্রিজ কথাটা লেখা থাকে, তাহলে ইন্টারনাল এনার্জি পজিটিভ হবে, মানে ডি এর ভ্যালুটা হবে পজিটিভ। আর যদি ইন্টারনাল এনার্জি অন দ্য গ্যাসের জায়গায় ডিক্রিজ লেখা থাকে, তাহলে কি হবে, ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, যদি ইনক্রিজ লেখা থাকে তাহলে পজিটিভ হবে, ডিক্রিজ লেখা থাকলে নেগেটিভ হবে। বাই লেখা থাকলে পজিটিভ হবে ওয়াকডাউনের ক্ষেত্রে, ওয়াকডাউন যদি অন থাকে নেগেটিভ হবে। হিট যদি সাপ্লাই লেখা থাকে পজিটিভ হবে, হিট যদি রিজেক্ট লেখা থাকে নেগেটিভ হবে। অল ক্লিয়ার? আর কোনো অসুবিধা? সবাই বুবার মতন হয়ে গেলে কি ব্যাপার, সব মেসেজে রিপ্লাই দিচ্ছ, ওকে? দু একজন রিপ্লাই তো বন্যা আছে। হ্যাঁ, পুরুলিয়া অফলাইন কিছু বন্যা আছে, বলো। ওই তোমার রিপ্লাই দেখি, ফোনে রিপ্লাই দাও, বুঝতে পেরেছো? ইন্দ্রজিৎ রয়, তুই পেমেন্ট করো না কিন্তু,
তোমাকে বারবার মেসেজ করা হয়েছে, করোনি। পুরোনো স্টুডেন্ট করো, নাহলে কিন্তু অ্যাপ ব্লক হয়ে যাবে। ঠিক আছে, রিজন গুলো কি? এর হচ্ছে ম্যাথমেটিক্স এর সময় কাজে লাগবে এগুলো। এইগুলো ম্যাথমেটিক্স এর সময় কাজে লাগবে, ম্যাথমেটিক্স যখন পড়াবো তখন কাজে লাগবে। ঠিক আছে, কল বাকিদের ত্রিদীপ আছে, চন্দন আছে। চন্দন তো আচার্য মনে হয় যাবো ইয়ে, আচার্য প্রফুল্ল চন্দ্রমন এপিসি থেকে না, ত্রিদীপ আছে। চলো চলো এবার হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়ছি। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, দেখো যদি যার অসুবিধা হয় নির্ভয়ে বলবে, কিন্তু আমি স্টুডেন্ট খুব ফ্রেন্ডলি, আমি স্টুডেন্টের সাথে ভালোভাবে মিশি, কারণ স্টুডেন্ট যদি না বুঝতে পারে আমার কাছে পড়ে লাভ নেই বাবা। ঠিক আছে, আমি তোমাকে বোঝাতে চাই, তোমার হচ্ছে বুঝতে চাই। তোমার কাজ হচ্ছে বোঝা, আমার কাজ হচ্ছে বোঝানো। ঠিক আছে, আচ্ছা। এই ক্লসিয়াস এখানে হচ্ছে দুটো স্টেটমেন্ট আছে। ঠিক আছে, একটাকে বলা হয় কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, বিজ্ঞানী কেলভিন প্ল্যাঙ্ক আবিষ্কার করেছিলাম। আর এটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। মনে হয় ক্লসিয়াস স্টেটমেন্টটা কালকে হবে, আজকে কেলভিন প্ল্যাঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলে দিই, অনেক ছেলে বলছে স্যার ফুলফিল করতে পারছি না, তো তাদেরকে তোমার বন্ধুদেরকে বলে দেবে যে কিউআর কোডে 500 টাকা পাঠালেও হবে, 400 টাকা পরবর্তীকালে দিলেও হবে। ঠিক আছে, বলে দেবে এটা, হ্যাঁ। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, কেলভিন প্ল্যাঙ্ক কি বলেছে সেটা আমরা জানি, এটা পড়তে হবে। প্ল্যাঙ্ক কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টটা কিছুগুলো কন্ডিশন আছে, যে এটা যেটা কাজ করে সেটাকে বলা হয়, এটা করে সেটাকে বলা হয় হিট ইঞ্জিনের উপর কাজ করে। কিসের উপর কাজ করে? দ্যাট ইজ দ্য হিট ইঞ্জিন। তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এটা যেটা কাজ করবে সেটা হচ্ছে হিট ইঞ্জিনের উপর স্টার্ট করবে। হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের উপর কাজ করবে। এখানে দুটো টেম্পারেচার থাকবে, এটা T1 টেম্পারেচার বলা হয়, T2 টেম্পারেচার। T1 is the higher temperature বলা হয়, আর T2 কে বলা হয় লোয়ার টেম্পারেচার। T1 টাকে হায়ার টেম্পারেচার বলা হয়, T2 টাকে বলা হয় দেখো লোয়ার টেম্পারেচার। ঠিক আছে, তা দুটো টেম্পারেচার আছে T1 আর T2, তাহলে কে বড়? নিশ্চয়ই হায়ারটা বড়। তাহলে কন্ডিশন নাম্বার 2 হচ্ছে T1 অলওয়েজ গ্রেটার দেন T2 থাকবে, হায়ার টেম্পারেচার সবসময় লোয়ার টেম্পারেচার চেয়ে বড় হবে। পয়েন্ট নাম্বার 1 কি বললাম, যে এটা কোন ইঞ্জিনের উপর কাজ করবে? হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন হচ্ছে আমাদের যে সমস্ত ইঞ্জিন গুলো গাড়িতে থাকে সেই সমস্ত ইঞ্জিন গুলো হিট ইঞ্জিন বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, গাড়ি ছাড়া অন্য কিছু থাকে, অটোমোবাইলে থাকে, হ্যাঁ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে হায়ার টেম্পারেচার বড় থাকবে, লোয়ার টেম্পারেচার। 3 নম্বর হচ্ছে হিটটা যেটা ফ্লো করবে, হিট ফ্লো এটা করবে হায়ার টু লোয়ার, হায়ার টু লোয়ার। হিটটা ফ্লো করবে হায়ার থেকে লোয়ার, মানে হায়ার টেম্পারেচার থেকে হিটটা যাচ্ছে সেটা ফ্লো করছে লোয়ার। তাহলে T1 টেম্পারেচারের জন্য হিট হচ্ছে Q1, আর T2 টেম্পারেচারের জন্য হিট হচ্ছে Q2। Q মানে হিট হয়, Q1 Q2 হায়ার থেকে লোয়ারের দিকে ফ্লো করছে। ভালো করে দেখো, হায়ার থেকে লোয়ারের দিকে ফ্লো করছে। আর 4 নম্বর বলতে যাচ্ছে এটাতে টু প্রডিউস দ্য ওয়ার্ক ডান, এখানে হচ্ছে ওয়ার্ক ডান তৈরি হবে। এটার মেন কাজ কি হচ্ছে? ওয়ার্ক ডানকে তৈরি করা। স্টেটমেন্টটা মেন কাজ হচ্ছে ওয়ার্ক ডান তৈরি করা। তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এটা যে ইঞ্জিনের উপর কাজ করবে সেটাকে বলে হিট ইঞ্জিন। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এটা হাই টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার যাবে, যেটা T1 ইজ গ্রেটার দেন T2, T1 সবসময় T2 চেয়ে বড় হয়। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে হিটটা ফ্লো করবে হাই থেকে লো। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট সবসময় বলেছে যে একটু প্রডিউস দ্য ওয়ার্ক ডান সবসময় তৈরি হয়, তবেই তো গাড়িটা এগাবে, নাহলে গাড়িটা এগাবে কি করে, তাই না? তাহলে ওয়ার্ক ডান যদি তৈরি হয়, ওয়ার্ক ডানের চিহ্নটা কোন দিকে হবে বাবা? বাইরের দিকে হবে, বাইরের দিকে হচ্ছে ওয়ার্ক ডানটা। তাহলে একটা কথা বলতো, আমি যদি হিটটা 20 জুল দিই, আর মনে করে হিটটা যদি হয় 15 জুল গেল ওয়ার্ক ডানটা, তাহলে কত জুল বাড়ছে? 5 কিলো জুল বাড়ছে, তাই না?
ভালো করে ছবিটা দেখো, দিচ্ছে ইঞ্জিনে যখন ঢুকছে তখন 20 জুল ঢুকছে, ওয়ার্কডান 15-20 জুল বেড়ে গেল, 5 কিলো জুল এটা আছে। এটা তো সাইক্লিক প্রসেস, আবার এটা কি হবে? সাইকেল হবে। আবার এটা কি হবে? সাইকেল হবে। তার মানে আমরা বলতে পারি যে Q1 সবসময় কি হয়? এই দুটোর যোগফল, ওয়ার্কডান প্লাস Q2। তাহলে এখানে যদি ওয়ার্কডান বার করতে বলে, হিট ইঞ্জিনের ওয়ার্কডান, এটা এইচ মানে হিট ইঞ্জিনের ওয়ার্কডান, হিট ইঞ্জিনের ওয়ার্কডান বার করতে বলে, তাহলে Q1 এটা এদিকে গেলে মাইনাস হবে, Q1 মাইনাস Q2। আর Q1 টাকে বলা হয় হিট সাপ্লাই, সেখানে হিটটা সাপ্লাই হচ্ছে। আর Q2 টাকে বলা হয় হিট রিজেক্টেড। বলো, বুঝতে পেরেছো? বলো, ডায়াগ্রাম বুঝতে পেরেছো? সবাই মেসেজ করো, মেসেজ করো, যার যার জিজ্ঞেস করবার জিজ্ঞেস করতে পারো, নির্ভয়ে জিজ্ঞেস করো যে স্যার আমি বুঝতে পারছি না, স্যার বলে দিন, আমি আছি, চিন্তা করার দরকার নেই। স্যার ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টোটাল এখানে পড়াশোনা আলাদা হয়। এটা এটা আবার বলছি, এটা আমার ফার্স্ট ইয়ারে, আমি একটা কথা বলবো, ফার্স্ট ইয়ার অনেক ভালো ভালো কোচিং সেন্টার আছে, আমি অনেক ভালো ভালো সত্যি আছে ভালো, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে তুমি দেখে নেবে এখানে একটা আলাদা ধরনের পড়ানো হয়। ঠিক আছে, চলো, সবাই বুঝতে পেরে গেছে। তার মানে এখানে বার করতে হবে হচ্ছে এফিসিয়েন্সি। এইটার কি হবে? এফিসিয়েন্সি বার করতে হবে। এফিসিয়েন্সি বার করতে হয়, সেটাকে বলে কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিওপি? সিওপির ফুল ফর্ম কি আছে? কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। এটাকে বলা হয় কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, ঠিক আছে। যেখানে হিট ইঞ্জিনের উপর কাজ করছে, কার উপর কাজ করছে? ইঞ্জিনটা হিট ইঞ্জিনের উপর কাজ করছে। কেলভিন প্ল্যান কি বলেছে? ওয়ার্কডানকে তৈরি করতে হবে। ওয়ার্কডান কি হয়? প্রডিউস হয়, তার জন্য চিহ্নটা এদিকে আছে। ওয়ার্কডান তৈরি হয় মানে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে চিহ্নটা কোন দিকে আছে? বাইরের দিকে আছে, ওয়ার্কডানটা তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে যেখানে ওয়ার্কডান তৈরি হয় সেখানে মনে রাখবে ওয়ার্কডানটা প্রথমে হবে, সেখানে ওয়ার্কডানটা কি হবে? প্রথমে হবে। আর যেখানে ওয়ার্কডানটা দ্বিতীয় হবে সেখানে ওয়ার্কডানটা নিচে থাকবে। ওকে, মনে রাখবে, এটা মনে রাখার বিষয়। তাহলে মনে রাখবে ওয়ার্কডানটা প্রথমে হবে আর বাই হিট সাপ্লাই, ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, হিট সাপ্লাই। তাহলে সিওপি অফ হিট ইঞ্জিনের ফর্মুলা কি হচ্ছে? ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। এর ওয়ার্ক ডানটা মানে কোনটা? এটা, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান, দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান, ডব্লিউএইচ। হোয়াট ইজ দ্য হিট সাপ্লাই? কে হিট সাপ্লাই করছে? দ্যাট ইজ দ্য কিউ হিট সাপ্লাই করছে, কিউ মানে হচ্ছে হিট সাপ্লাই, কিউ1। তাহলে এই ডব্লিউএইচ মানে ওয়ার্ক ডান অফ হিট সাপ্লাই, হিট ইঞ্জিনের ওয়ার্ক ডানের ফর্মুলা কি পেলাম? Q1 মাইনাস Q2। আমি যে হিট দিয়ে বসাই তাহলে হবে Q1 মাইনাস Q2, বসিয়ে দাও, Q1 মাইনাস Q2 বাই Q1, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ দ্য ফর্মুলা, কি হবে? দ্যাট ইজ দ্য ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1 ফর্মুলা। তাহলে যদি বলা হয় যে কেলভিন প্ল্যান স্টেটমেন্টে হিট ইঞ্জিনের ওয়ার্ক ডানের ফর্মুলা, সিওপির ফর্মুলা কি হবে? মানে হবে Q1 মাইনাস Q2 বাই Q1, মানে হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই, হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড বাই হিট সাপ্লাই। অনেক সময় কি হয়, এটা টেম্পারেচার দিয়ে জিজ্ঞেস করে যে ফর্মুলাটা টেম্পারেচার দিয়ে বলো। ইফ টেম্পারেচার ইজ গিভেন, কোশ্চেনে যদি টেম্পারেচার সবসময় গিভেন, টেম্পারেচার দিয়ে হয়, তাহলে তার ফর্মুলা কি হবে? আচ্ছা, তখন যেটা জন্য হিট মানে Q1 এর জন্য হবে T1 আর Q2 এর জন্য হবে T2। তাহলে সিওপি অফ হিট ইঞ্জিন বা এফিসিয়েন্সি যদি জিজ্ঞেস করা হয়, দ্যাট ইজ দ্য ফর্মুলা। Q1 এর জায়গায় কি হবে? Q1 এর জায়গায় হবে T1, তাহলে T1 মাইনাস T2 বাই T1। শুধু Q1 এর জায়গায় T1 বসাবো, Q2 এর জায়গায় T2 বসাবো, তাহলে Q1 মাইনাস Q2 বাই T1। এটা যদি ভাগ করা হয় তাহলে 1 মাইনাস T2 বাই T1 আসবে। অল ক্লিয়ার? আর এর এফিসিয়েন্সি কোনোদিন 100 এর বেশি হবে না, লেস দেন 100। যেহেতু ওয়ার্ক ডান তৈরি হচ্ছে 100% সবসময় লেস দেন হবে। যদি অঙ্কতে 100% বেশি বেরিয়ে যায় তাহলে জানবে অঙ্ক ভুল আছে, অঙ্ক ভুল আছে, অঙ্ক তুমি ভুল করেছো। সবসময় মনে হবে এর এফিসিয়েন্সি যত এই কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স থাকবে তার এফিসিয়েন্সি করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করবে। যদি 100 দিয়ে গুণ করার পর 100 এর চেয়ে বেশি আসে, অঙ্ক করাবো আমি,
পরের দিনই করাবো, কাল বা পরশু যেদিন হয়। তাহলে একদম অঙ্কটা ঠিক আছে, না ভুল আছে, ঠিক আছে? দেখে নাও, এই সপ্তাহে থার্মাল চলবে, পরের সপ্তাহে স্ট্রেংথ অফ মেটেরিয়াল ঢুকবো কিন্তু, হ্যাঁ মাথায় রাখবে। ওই একদিন আমি থার্মাল পড়াবো, পরের দিন স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়াবো, এরকম না। পড়াবো তো 3-4 দিন টানা থার্মাল পড়াবো, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে। যখন কনসেপ্ট ক্লিয়ার হবে না, তারপর আমি ওটা ঢুকবো। অনেক সময় কি হয়, কনসেপ্ট ক্লিয়ার হয় না, একদিন পড়ালাম পরের সপ্তাহে পড়ালাম, ছেলে ভুলে যাবে তো। তাই রেগুলার বুঝলে প্রথম থেকেই তোমার মনে রাখবে। আচ্ছা, এইগুলো হয়ে গেছে, তার কোনো অসুবিধা নেই। এবার স্টেটমেন্টটা লিখে নাও। স্টেটমেন্ট, স্টেটমেন্ট। তাহলে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ ডিভাইস, আমি লিখে দিচ্ছি, তারপর আমি বোঝাচ্ছি। ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন, টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন while working on a cyclic process. Working on a cyclic process. Working on a cyclic process. Sole purpose. আমি বুঝাচ্ছি, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? সব বুঝাবো। Whole sole purpose is to be converted. Is to be convert heat energy from a single reservoir, from a single reservoir. Here, whole sole purpose is to be convert heat energy from a single thermal reservoir. Thermal reservoir হবে single or a thermal reservoir into an equivalent amount of work done. It is impossible to construct engine. এটা কখনো পসিবল নয়। কেন পসিবল নয়? It is impossible. কেন? It is impossible to construct an engine working on a cyclic process. এটা পুরোটা cyclic process. Whole sole purpose is to be convert heat energy, এই যে heat energy আছে in a single thermal reservoir, thermal single reservoir আছে heat energy টা into equivalent amount of work done. যতটা হিট নিচ্ছ ততটা কি ওয়ার্ক ডান পাচ্ছ? কখনোই পাচ্ছ না। কারণ কখন পাবে? যদি এর অ্যামাউন্টটা জিরো হয়ে যায়, তবে এটা ইকুইভ্যালেন্ট এটা পাবে। তার জন্য এটা কখনো, এই ইঞ্জিনটা কখনো কি পসিবল যতটা হিট দিচ্ছ ততটা ওয়ার্ক ডান পাচ্ছ? কখনোই না, বিকজ সাইক্লিক প্রসেস, এটা তো রিটার্ন হচ্ছে। যতটা দিচ্ছ ততটা হচ্ছে না। দেখো এখানে 20 দিচ্ছ না 15 আসছে, 20 যদি 20 দিতে তবে এটা পসিবল হতো। 20 দিচ্ছ 15 আসছে, 5 আবার ব্যাক করে যাচ্ছে, তার মানে এটা কখনোই পসিবল, কখনোই পসিবল না। ওটাই বলতে চাইছি। ক্লিয়ার? বোঝা গেছেন? হ্যাঁ না বোঝা গেছে? দেখে নাও, মেসেজে রিপ্লাই দিয়ে দাও টাচ করে, মেসেজ বা ফোনে তো তোমরা দাও না, মেসেজে দাও। ওকে, অল ক্লিয়ার স্যার, ঠিক আছে, এতদূর পর্যন্ত থাকুক। হ্যাঁ, বাকিটা আমরা কি করব পরের দিন আলোচনা করছি, ঠিক আছে? এতদূর পর্যন্ত থাকো, আস্তে আস্তে এই সপ্তাহটা আস্তে আস্তে এগোক, কারণ অনেক ছেলে অ্যাডমিশন নিয়ে বাকি আছে। যদি তাড়াতাড়ি এগিয়ে যায় খুব মুশকিল হবে। এখন প্রচুর টাইম, জুলাই পাবো, আগস্ট পাবো, সেপ্টেম্বর পাবো, অক্টোবর, নভেম্বর, 5 মাস টাইম পাবো। চিন্তা করার দরকার নেই, আরামসে শেষ হয়ে যাবে, চোখ বুঝে শেষ হয়ে যাবে। হ্যাঁ, রাখলাম, গুড নাইট অল অফ ইউ। হ্যাঁ, থার্ড ইয়ার ক্লাস আছে, থার্ড ইয়ারতে জয়েন করতে হবে। রাখলাম, গুড নাইট। দিদি মন্ডল, পিডিএফ কিন্তু তাড়াতাড়ি সেন্ড হবে না। ক্লাস শেষ করবো, রাত্রেবেলায় পিডিএফ সেন্ড হবে, আমি প্রথমেই বলে দিচ্ছি। হট করে পিডিএফ কখনোই শেষ হবে না। ক্লাস শেষ করবো, আমার ক্লাসের পর একটা ক্লাস থাকে, রাত্রেবেলায় আমি ঠিক পেয়ে যাবে, সেই দিনের মধ্যে পেয়ে যাবে, টাইম লাগবে। পিডিএফ আমাকে লিখতে তো হবে, আমি তো পুরোনো পিডিএফ গুলো দিতে পারবো না। প্রত্যেক বছর পড়ানোর নোট আলাদা আলাদা হয়, একটা নোটই চলে না।
আমার প্রত্যেক বছর আমি প্রিপারেশন প্রত্যেক বছর আমি লিখি, তাহলে পিডিএফটা লিখবো দেন তোমাদেরকে দেবো, তো টাইম লাগবে, হ্যাঁ রাত্রে লিখবো তারপর পাঠিয়ে দেবো। চলো, গুড নাইট, রাখলাম।